রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়লো রিমির কোলে মাথা রেখে। চোখ বুজে বলল, কথা বলছো না কেন? আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রায়, চোখ বুজে। জবাব না পেয়ে রিমি জিজ্ঞেস করলো, হাত কেটেছে কিভাবে? দেওয়ালে ঠেস লেগেছিল। দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। উঁচিয়ে তাকালো হামজা। হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং তো। বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? আমার পেশা দুটোই। পেটানো? হা। নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। হামজার চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অফ পার্লামেন্ট। আমি হব তার ঘরণী। আব্বু বলতো রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসী লোকের সাথে আব্বু আমায় বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম বিয়ে করলে এই রাবণটাকেই করব। হামজা খাপ করে রিমির হাতটা ধরে ফেল, আরো শক্ত করে কোলে চেপে শুয়ে বলল, কেন? তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইলো? ভয় করলো না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসলো রিমি। হামজা একেবারে পেঁচিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়ালো। হামজা আছোয়া হয়ে বসে পড়ল। রিমি, দরজা আটকে দিয়ে এসো। পারবো না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে। এখন অভ্যাস বশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা, তা না করে থমক দিল। আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু। অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকালো রেমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ ঠেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, ও পালাতে পারবে নাকি? পাশ থেকে কল রিসিভ করলো জয়। হ্যাঁ সাহেব। কোথায় তুই? রাত বাজে কয়টা? দেরি হবে আসতে, ক্লাবে আছি। ক্লাবে কি করছিস? ক্যারাম খেলছি। ঢক ঢক করে গেলছে কে? আমার নাম জয়, ভদ্র নাম জয় আমির। জেনে আনন্দিত ও উপকৃত হলাম। হ্যাঁ সাহেব, আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক অ্যাচকা টানে দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকালো। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসিনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন, বুঝছস? ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপ্পড়ে একদম তেরামি সোজা করে দিব কিন্তু। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফিলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ হামচে চলল। জয়কে এত প্রশ্রয় কেন দেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো জবাব, নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোঁটের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিঠ আর ওপিঠ। পদার্থ একই, হ্যাঁ, খুব পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে, ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছা হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজলো অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে। রাত জেগে পড়তে হয় মাঝে মধ্যে। অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত, আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। আর কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসলো। আম্মা উঠেছে। রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে।
বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরি পানা জমেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও সে সবার নাম নেয় না। আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগের সংগঠনের নেতা কর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিল হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদলতেই ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে কাছে তার নাম ভগবানের মতো। তারা জোপে বেলায় বেলায়, আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথাও যেন ঘাপলা রয়েই গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পেছনে খুব ক্ষিপ্রের গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার দুই সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যে নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনে। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা রেখেছে যে হামজা সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগায়নি, পদ নেয়নি। বরং সে শুধুই সমাজ সেবকের ভূমিকায় অধিষ্ঠ হতে চায়। কথাগুলো শুনে অন্তর মনে হলো নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম দ্রুত চাল চলন সম্পূর্ণ। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তু এবার আব্বুকে জিজ্ঞেস করল, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? আমজাদ সাহেব হাসলেন। তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওর পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে। এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপ অবধি করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্য। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না, করলে করতো তো। হামজা বিয়ে করলো মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক আহসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেছিল রিমিকে। পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সে। তার নাম খারাপ করার জন্য আছে একজন, যাকে সে খুব যত্নে পালছে। জয় আমির, হামজার ফুফাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলে কম বেশি জানা। তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন, কিভাবে, এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সম্মস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মী খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আরো কিছু একটা অবর্ণীয় রয়েছে, যেটা আকর্ষণীয়। দায়িত্ব জ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন ষোলো আনা, দুষ্টু কাজও সে ব্যাপক পারদর্শী। সামনে পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্র নেতা থেকে সংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এত দূর ওড়ার মতো বোকামি করবে না। সংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। অন্তর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনা চিন্তা। নিজের নামে সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই। সব কাউন্সিলর সাহেব চাঁদনিকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল।
এরই মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত। অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পরে এক পাশে একটু ভেতরে, গাছপালায় ছেয়ে আছে বিল্ডিং এর আশেপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমন ভাবে ডাকলো যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের করা গন্ধটা চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্ত। আরমিন। ডাক্তার শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখলো, খুব কাছে এসে দাঁড়ালো জয়। কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয় কুকুরে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখলো অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু হচ্ছে। জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপলো। ঠুকছো ডিয়ার? উফ, পেইন। কবির কানে কানে বলল, ভাই হৃৎপিণ্ড বামে থাকে। আমরা একটা বিশাল বড় হ্যাঁচলা, ডান বামে ছড়াইছিটা এক একা, চুপ থাক। কবির কপাল ঠুকল। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো আমি সিংহ বা বাঘ নই, খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছেঁচড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবো তোমায়, তুমি ঝরঝর করে ঝরে পড়বে। বুঝতে পারিস? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখে নির্বিকার ওই হাসি গায়ে কাটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। আমার এলাকায় গেছিলে কেন সেদিন? যেখানেই বাঘের পাশ সেখানেই শুনতে হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে একটানে তোর নেকাপটা খুলে ছিঁড়ে ফেলি। শালি, ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাছে আমি। কেন গেছিলে ওইদিকে? ধৈর্যতে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। গিয়েছিলাম, কি করবেন? ফাঁসি দেবেন? রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না? আমি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেল জয়। ছি, তা দেবো কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে। রেগে যাচ্ছ কেন? জয়ের হাঁটিতে গাছ শিবড়ে উঠল অন্তর। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতিমূলক কিছু ঘটনা না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হলো না। অন্তু বলল, ঘুরে দেখতে গিয়েছিলাম। ভিকটিমের বাড়ি? অন্তু হাসল। এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। হতাশাজনক শ্বাস ফেলল জয়। ইনভেস্টিগেশনে নেমেছো তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন শোকে? আচ্ছা বাদ দাও সেসব, বলো সন্দেহ সত্য হলে কি করবে? কিছুই করার নেই। নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না, আছে তো সৃষ্টিকর্তা না? অন্তুর মুখটা কুচকে এলো ঘৃণায়। তিনি ধরলে আর পালানোর পথ পাবে না। জয় হাসল। আচ্ছা আচ্ছা, সেরকম সৃষ্টিকর্তা টাইপের কিছু থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেষারেষি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশে ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো, প্রেমে পড়েছো আমার। অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালো নয়, শ্যামলাও নয়, তামাটে ইট রঙা চেহারা। নাকটা সরু, হাসিটা অদ্ভুত জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চারার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে,
তাতে ইংরেজি যে লেটার লকেট হিসেবে রয়েছে। বাম হাতে আজ রিলেস্টের বদলে একটা রূপলি বালা, ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী অদ্ভুত, চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত, অথচ জয়ের আজব মুগ্ধ হবার মতো চেহারা এবং গরমে অন্তর ঘেন্না উতলে এলো বলা। কি করবেন আপনি আমায়? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মত্ত হবার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেল। ভয় পাচ্ছ আর্মি? জি পাচ্ছি। কেন কেন? ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল। তুমি এসেছো আমায় খুলতে, আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেট তুই পায়ে পিছে চলে গেলে। যাক, ধরো নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না। বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গিয়েছিলাম মাত্র। এই জন্যই কয় মাগি মাইনসের নাই 12 হাত কাপড়ের কাছা, বোঝে না বাল ছিটতে যায় ডাব গাছের সাল। অন্তু অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল। রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশেপাশে তাকিয়ে বলল। গলার আওয়াজ উঁচু যেন না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল। এই মাঠে কবর দিয়ে দেব একদম। আর্মিন, তুমি বলো তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লো। অন্তু পড়ার টেবিলে বসলো। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়লো। ধাক্কাটা কার বুঝলো অন্তু। দীর্ঘশ্বাস পেলে দরজার খুললো। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করলো। পড়ালেখার কি খবর তোমার? ভালোই। বসুন আপনি। বসলো মার্জিয়া খুব আন্তরিক স্বরে বলল। শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা খারাপ ভাবো, আমি কি আসলেই ততটা খারাপ? জি না, অতটা খারাপ না। একটু হাসলো মার্জিয়া। তার মানে একটু খারাপ? অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে বলল। কি বলতে এসেছেন? এমনিতে আসতে পারি না? অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। আর তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক, তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? আছে তো। তোমাকে এসে আমার ছোট বোনের মতোই পেয়েছি, সেই হিসাবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? জি আছে। তুমি নিজে এখন তো একটু ভাবতে পারো। জি ভাবছি আমি বিয়ের শাদীর কথা। মনের মতো পেলে বিয়ে করে নিব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে ছিটে উঠল। তোমার মনের মতন ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি, কি বলো? তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহ তাআলা দুনিয়ায়? অন্তু একটা কথা বললো না, বই গোছাতে থাকলো। কিরকম চাও তুমি যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিলাইয়ের মতন তোমার পিস পিস চলবে, এরকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাবও দেখবে। ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে বলল। মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় সবসময় আমার ভাব আপনার চোখের সামনে থাকে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুঝে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখবেন, দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছে বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার উঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে রিড়ি করে উঠল সে। মরিনি, এই নিয়ে আফসোস তোমার? আবার ব্যথা? জি না, আফসোস নেই। ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি। শান্ত হন, রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। এই ব্যথা কি? হ্যাঁ, তোমার মুখে জুতো মারা উচিত। আজ কয়েকদিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আবার কিছু করে আসছো কবিরাজের কাছে আমার জন্য নিশ্চয়ই, যাতে তাড়াতাড়ি মরি। এটাই তো বুঝাইলা তোমার কথার মাধ্যমে। আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি? দাঁত খিচিয়ে উঠল মার্জিয়া।
তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করা, এটাও সহ্য হয় না। অন্তু খান নাড়ল, সে বুঝেছে। শোনো, কাল আমার চাচাতো ভাইয়ের বাড়ির লোক আসতেছে তোমায় দেখতে। যদি কোনো উল্টাপাল্টা করো আর আমি বাপের বাড়ি চলে যাই, তোমার ভাই যে তোমাদের শান্তিতে রাখবে না তা জেনে রেখো। ভাই আমাদের কিছু বলবে না ভাবি, আপনাকে গিয়ে নিয়ে আসবে ও বাড়ি থেকে। দিনকাল ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, চারদিক সংকটময় সংকীর্ণ হয়ে উঠেছে। ভাবির আচরণ দিন দিন রহস্যময় আর উগ্র হয়ে উঠেছে। আমজাদ সাহেব খুব গভীর আর শীতল মানুষ। শিক্ষিত মানুষটার ব্যক্তিত্ব প্রখর, তাতে দাগ না লাগতে তিনি সব করবেন। অন্তু কথা বলে, অথচ আমজাদ সাহেবের নীরবতার মাঝে যেন যত তেজ নিহত। কাল আব্বুর কাছে একজন পর্ণদার এসে বসে থেকে গেছে ঘন্টাখানে। আব্বু লোকটাকে বেশ তোষামত করেছিল, যেটা আব্বুর আত্মমর্যাদা খেলাপি অনেকটাই। লোকটার মুখে সন্তুষ্টি নেই, অথচ আব্বু ক্রমাগত চেষ্টা করছিল লোকটাকে একটু খুশি করার। দুটো দিন সময় চেয়ে নেবার। ভালো লাগেনি অন্তর। আখির কথার মাথায় এলো আবারও। এভাবেই সময় চেয়েছিল নিশ্চয়ই আখির পরিবার। আচ্ছা, আখির এই বিভৎস অবস্থার পেছনে এ ছাড়াও কি আরো কিছু আছে? ঘর থেকে বেরিয়ে এলো, তার পাগল পাগল লাগছে আজকাল। না, এইভাবে একটুতেই হয়রান হলে তার নামের পাশে অ্যাডভোকেট উপাধি মানাবে না। আগামী কালে তাকে সবকিছুতে স্বাভাবিক থাকার জন্য ক্ষমতা অর্জন করতে হবে। সে সেটাই চেষ্টা করছে। তাই আখি ডেড বডির কথা মাথায় আসলে ভেতরে ভেঙে চুরে আসে। মাথায় ভয়াবহ চাপ পড়ে, প্যানিক এসে জড়ো হয়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ভেতরের নারীর সত্তা মানসিক ভারসাম্য হারানোর জোগাড় হয়। তবু শান্ত রেখেছে নিজেকে। এই দুনিয়ায় ভঙ্গুর হওয়া যাবে না, আর একটুকুও নয়। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কুচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল চাচা আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম, অন্তুর দাদার আসল প্রত্যেক বাড়িতেই থাকেন, আর ছোট চাচা চাকুরির সুবাদে ঢাকা থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখির হাঁটে দেখতে ভালো লাগে। আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিক এসে হাত পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা স্বীকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিনও অন্তিককে পাখি মারতে বা ধরতে দেয়নি। আজ ভাবি চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছে। আখির কথা মনে পড়লো। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে জয় আগে ইউনিভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু। ঘুরে ফিরে এই ঘেঁচালে মনে চলে যায় বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলছে কোনো মতে, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সেই অবস্থায় বাড়ি না করলেই নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেনি অন্তিক। যদিও বা জিদ ও ঝামেলা করত, অন্তু সেইটুকুও করেনি কোনোদিন। ছোটবেলা থেকে আব্বু সব করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে অভ্যাস। লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ না, প্রয়োজন না। সেই ক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হাতের টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গা সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরো অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদ সহ টাকা ধার নিয়েছে, যার
সুদ আসল মিলে এখন জানের উপর উঠেছে। অন্তুর দাদাবাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন। এই দিনাজপুরেও আমজাদ সাহেব এখানে বসতি করেছেন। দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামে জায়গা বিক্রি বায়নার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারের ঘাড়ের উপর উঠে আছে। সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরালে হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলা মুক্ত না হয়। এটাই স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজালযুক্ত জমি কিনতে আসবে না। মেজর চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলছেন, আমজাদ এখানে থাকে না, জমি দেখভাল করে না। তাছাড়াও ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরও আমজাদ সাহেবের জমি যে অর্ধেক খালি পড়ে আছে সেইটুকু তিনি পাবেন। বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে সেইটুকু দিতে রাজি হয়েছেন আমজাদ সাহেব। বাকি যেটুকু ওনার খামার রয়েছে সেইটুকু দিবেন না। এই নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুনও না দেবেন না তিনি। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোরজার মুলুক তার। প্রতিদিন পাওনাদারের আসছে বাড়িতে। আব্বু শুকনো মুখ অন্তর কলিজা ছিদ্র করে দিচ্ছে। আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষটা কেমন নিয়ে যান পাওনাদারের সম্মুখে। মেজর চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকেন ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটাও দিচ্ছেন। এসব শুনে অন্তর রক্ত টাক বগিয়ে। নিম্ন মধ্যবিত্তদের জীবন যাত্রার মান এমনই হয়। এইসব বুঝে সান্ত্বনা দিয়েছে নিজেকে। জীবনটা জটিলতা আর ধ্বংস ত্রাসে ভরপুর হয়ে উঠেছে। সে এই জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতার প্রাপ্য। আমু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডাকে, তার হুঁশ ফেরাতে হয়। আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়োর বড়ি শুকোতে দিয়েছিলেন, তা তুলেছেন বসে। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয়ে ওই লোক। দূরে থাকিস কেন? ঘরে ঢুকতে সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকলো। আব্বু আচরের নামাজ শেষে জায়নামাজে তসবিহ গুনছে। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পরে উঠবো। আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা বলল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে পা ঝুলিয়ে বিছানায় বসতে পারে। আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করলো, শরীর ভালো তোমার? আছে ভালোই, আলহামদুলিল্লাহ। কি শুদ্ধতম চেহারা। এক থুতনি চাপ দাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরু ঠোঁটের বিশাল দেহি মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছে, সেই পায়ের নখে কালো দাগ। কিন্তু তাতে হাত বুলিয়ে বললাম, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। অন্তু আব্বুর নখে আঙুল বোলালো। বাড়িতে কি হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসলো। সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বলেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হেসে ফেললো, আরো বললো খানিকটা, করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক। তোমাকে ঘুল খাওয়ানোর কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বলেন। বিয়ে শাদী করবি না তাই বলে? জয় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু, কাকে বিয়ে করবো? হাবির আনা ছেলেকে নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনেই বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন।
তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু। সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আঁকা এগোবি, রেখাতে চক্রকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাওয়ার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয় অন্তু। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। 50 ঊর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখ শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। সত্যি আব্বু। আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তথ্যকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে, ওই বিয়োগ ফলটাই সুখ। আর কেউই দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। মাথা নত করে হাসে অন্তু। তার সৌভাগ্য কি তার বাপ নয়? আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারের দিতে পারতেন না? জানারই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে না খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না। অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না। তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্য, খেলাপি না। মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তাকে দেখবে। অন্তু হাসলো। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক? মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানে। আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না। তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মূর্খ সরল সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কি কেউ আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তারা এমন একজন কর্তব্যপরায়ণ পুরুষ চায় অন্তু, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মুড়ানো, এক মুঠো নিঃশ্বাস সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনা। সম্পদ ছাড়া? উত্তর এলো হ্যাঁ, সম্পদ ছাড়া। যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীতের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে।
আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চওড়া, অভিজাত 90 দশকের নায়কদের মতো। আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবার হাসলো অন্তু। এই দুজনকেই বেমানান লাগতেই পারে না, এরা রবের সৃষ্টি। দুজনের জুটিদের মাঝে এক জোড়া, দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ফুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ালো। আব্বু নীরবে তার জন্য নিজের এক পাশে জায়গা রেখে জায়নামাজে দাঁড়িয়েছেন। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে, প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, ব্যস্ত সময় কাটছে হামজার। জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা, বাড়ির মেয়েরা রান্না শেষ করল, পুরুষগুলো জাগেনি তখনও। সাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুরাব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্না করে। সাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানলার পর্দা ঠেলে কাজ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল, মুখ কুচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে এরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার, অথচ রিমি লোকটাকে একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। দাড়ি গোপ বেড়েছে লোকটা, নিজের যত্নের গাফলতি করছে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকদের মতো লাগছে। নেতা বাবু, আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই, তোমার আছে তোমার নেতাগিরির লোভ। হ্যাঁ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উরুর উপর, অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরলো হামজার। এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলা চেয়ারম্যান, তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এড়িয়ে না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও। এই আশাই তো প্রতিটা বেলা গুনছি, নয়তো সেদিন আপনি কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছি নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার নেতা বাবু। তোমাকে সব সময় আমি শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানায় থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের করতে হবে। জয় উঠছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে, যেহেতু ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনো মতে রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। হামজার চোখে পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, না ডেকে আগেই আলো জ্বালালো। এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার ডান পাশের ঝুড়ির উপর, সেখানেই ঝুলছে সেটা। হাত ঘড়ি এখনো হাতে, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো, আলগোছে হাত ঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করলো। নাকে দুর্গন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভাবসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো, পেল বেড সাইডের টেবিলের এক পাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয়। জয় চোখ বুঝে উঠে বসলো। 1 কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আনো, শালার হ্যাং ওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর। সবসময় আদেশ
ধমক ভয়ের উপর রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সেই হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়। মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাদের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে আর একটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। মাথা ব্যথা কোলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হবার আগে ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহ মনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল। বালিশে হালান দিয়ে পা টান টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখলো না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে। না ফেলে দিব্য বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি, এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর, তুই বললি আর জয়টা মেনে চলে গেল। ইচ্ছা থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলতেছিস। এখন তেরামি না করিয়ে যা তো জয় রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমনি ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছেঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার উপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের বাড়ির সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছেঁচড়ার মতো। হাসলো জয়। আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভাঙড়ি বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমনি পীর বুঝে কেন সিস্টার? আমি মরলে কোন বানেগা করপতি? একটা লাথি মারি তোর ঘাড়ের উপর। তার আগে বের হ আমার রুম থেকে, মন মেজাজ ভালো নেই এমনি। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোরে কালটি করেছে মামা। তুলির করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে নিয়ে বলে, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো। আমি সেই বাড়িতে কিভাবে যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না। এই দিক ওই দিক তাকে জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো, আরো চিন্তা করবে। সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর। সাহেব জানে? হামজা ভাই অল্প জানে। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করলো তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। যা বিরক্ত হয়ে থমকে উঠল। এই থামা, প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কেউ শুনতে আসি নাই, ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শরীরের বিভিন্ন স্থানে কালছিটে দাগ বোঝা যাচ্ছে। দেহের রং ফর্সা হবার ফলে আরো বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বেঁচছে। জয় গম্ভীর হলো। কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাছে না ও। জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না। তবু সকল দুঃখ শোনার দাবি ধরছে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, এখন যা এখান থেকে। সীমান্তর নম্বরটা দে। না দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আজ আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে। হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজে। তুলির নম্বর বলল। ফোনে তুললো নম্বরটা। জয় উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়।
আমার এখন খিদে পায়নি, পরে খেয়ে নেব। তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। হামজা আর জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই এতটুকু পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তার হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনেই সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন কেমন আছেন আছেন চাচি? চাচি? চাচি বললেন, ভালো আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল এখন বিধবা ভাতার কার্ড কইরা দিব, সকলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের মুখের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে। কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হইলেই কাদা পানি প্যাক প্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা হামজা? হামজা হাসলো। এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না, মানে এই কয়েক মাস আর কি। গাড়িতে উঠে বসলো দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল। তুমি পেছনে যাও, আমি এখানে বসবো। হামজা বিরক্ত হয়ে পড়ল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা? তুই বড় হবি না এই জীবনে? চান্স নাই ব্রো, কথা না বলে পেছনে যাও তো, রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেসে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো। কার জানি চুলকানি উঠছে, মনে হয় আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব, ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করে বলল, শুয়োরের বাচ্চা, মায়ের খাবি কিন্তু। বলি, সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, যেখানে তোর এই ওভার টেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না। সাথে আমি তো রোজ ডুবতেছি। আমার থেমে গিয়ে দাঁত খিঁচল। আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? হামজা চট করে হেসে ফেল। আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করেছো না? কবির জিব্বা কামড়ালো। লজ্জা শরম কোন হকারের কাছে বেচে বাদাম খাইছেন ভাই? আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবে তুমি? লাইফটাকে এখনো চেস করার আছে। এত সকালে বলি খাওয়া ঠিক না। হামজা সিগারেট ধরালো। তুই আসলেই মেয়েবাজি শুরু করছিস জয়, আমার বিশ্বাস হয় না। কবির হু হু করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব ওসব, আমি একজন ভালো লোক। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবা মারলো জয়ের কাঁধে। মারার আরো বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠলো হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাছ নামা, শ্বাস আটকে যাবে, মরে যাব। ধোয়া জমে গেছে ভিতরে, ঠান্ডাও লাগতেছে। সিটে মাথা এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমার। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাশের জানালা খোলো বাল। কবিরকে বলল, এসি অফ করো। কবির আচমকা ব্রেক কষল। জয় নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো।
সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে, পকেটে হাত গোজে। শীত ভালোই পড়ে গেল। হবু মেয়র সাহেব কি বলেন? মুস্তাকিনের পাশে কয়েকজন আইন কর্মকর্তা দাঁড়িয়ে। হামজা হাসল। মেয়ের সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাতে চাইছেন? মানে আসলে বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল। হাসি মুখে যখন বলেছি শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তা রাস্তায় পোস্টার শাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলালো দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখলো হাসি মুখে। মুস্তাকিন মহান বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝ পথে বয়ে আসেনি। হামজা সাহেব দেখুন, লোকের মুখে যা রটে তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর? এই ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই থেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়ালো। দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা কতটা বাড়িয়ে আমি জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের উপর তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। হ্যাঁ, রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন এরকম তো আর নই। মূলত যে জমি জমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষ সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গিয়েছিল। তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, সে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে? মাথা নাড়ালো হামজা। যুক্তিতে মেলে আসলে, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি। লোকের চোখে এমনিই পড়ে গেছি, যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলেই তো আর ছাড়বে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনো কালেই ভালো চোখে দেখেনি, কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায়। তো বহু চাহিদা অপূর্ণ রয়ে যায়, এই কারণে আর কি। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। হামজার কথার মাঠ প্যাচে দারুণ দক্ষ এবং সুবিন্যস্ত কথার কৌশল। এতে কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতিতে ধাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন? সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আমাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না। সাথে আমার নিজেরই গা জ্বলছে, দ্রুত কথা সেরে নেই। হামজা বলল, আমার চাচা শ্বশুর মানে সাবেক মেয়র সাহেব, এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনো কালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছেও না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কি সে ভিত্তিতে বলছেন? হামজা হাসল। সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না অফিসার। আপনার গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল। সেদিনে ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চোকাতে যাচ্ছেন? হামজা হাসল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গফির সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির ধমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পরেরটারে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন, সময় করে চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট এক পেশে হাসি হাসল। আমাদের আগে আপনি দেখছি শিওর সেদিনের কাজটা মেয়র করেছে। খাড়া দুপুর, বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামলো পরে। হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করলো, আমি কি যাব ভেতরে? ঘাড় ঘুরিয়ে তাকালো জয়। আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছো শালা, আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে। হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়ালো। জয় খ্যাক করে উঠল, তোমার ফোন না ঘন্টা, বালডা সারাদিন খালি বাজতেই থাকে। ঝন্টু সাহেবের বাড়িতে আলাদা বৈঠকখানা নেই। চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও
মেয়রের বাড়িতে 2 ঘাঘুর যাতায়াত আগেই পড়ে আছে। বসার রুমে বসে রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই, ওরা এসেছেই ভর দুপুরে অসময়ে। বাজার করার লোক জানিয়ে গেল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় বলল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র বাংলার পেছন মারছে। হামজা মুখ শক্ত করে তাকিয়ে বলল, তোর খাপছাড়া মুখে লাগাম দে জয়, নয়তো একটা থাপ্পড় মারবো, 2টো দাঁত পড়ে যাবে সামনের পাটি থেকে। হ্যাঁ, ব্যাপার না, তবে তাতে তোমার 1000 খানেক ভোট কমবে। এবার তুই একাই 1000 ভোট মারবি? আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না এত ছোট বয়সে এতগুলো কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। বড় ভাই আমি তোর। জয় অবাক হলো। জানতামই না। আগে বলেননি কেন সাহেব? আপনি আমার ভাই, অথচ পরিচয় ছিল না। এই সুখ আমি সইব কেমনে? জন্টু সাহেব নিচে নামলেন। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলেই বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না মেয়র কাকা? দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই। এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চা কফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন ভয় পাচ্ছ নাকি? আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না? হামজা হাসল, ভয়? ভয় নয়, আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচয় না হই বেশি দিন, বরং ঝামেলা না হলেই খুব মিস করি জয় ঝামেলাকে। তো ওইভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বেরিয়ে গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি কাকা, আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি না। আপনি 5 বছরে মেয়র থেকে কেন, মানে মেয়র থেকে কেন, আরো 10 বছরও যদি সময় নেন, তারপরও তার একাংশ নিজের করতে পারবেন না আপনি। আচ্ছা, ক্ষমতাধারী হয়ে গেছো তাহলে, তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সে জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে জামাই আব্বা। নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন, বুঝলে আপনা আপনি ঠিকই বসে যাবেন। অবশ্য কি বুঝবো আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে, এবং সেটা তোমার বলাতে? আমাকে দুর্বল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউসকে ড্যামেজ করে বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসি মুখেই বলল, আপনি বসে না গেলে বিশাল তামাশা করা হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রতি উত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে 28 বছর কাটাইনি। এটা ভুলে যাচ্ছ কেন পাগল ছেলে? তুমি তো সেই দিনের ছেলে। যাই হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি তাই, এইটুকু যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? 1000 কয়েক প্রার্থীর ভিড়ে আমি যদি বসে থাকবো এমন। ইনফ্যাক্ট আমি আপনাকে নির্বাচন করতেই দেব না, বেশ এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব। না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়ালো, এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য, এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। তো উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আবার আপনিই কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে।
আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। ছ্যাঃ, 1000 বছর পুরনো টেকনিক এটা। হ্যাঁ, এজন্য আমি বলি কি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষদের এসব মারপেচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি। জানেন, আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে শৌচালো চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছিলেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট, অথচ দলে দলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে। বাচ্চা মানুষ তুমি, দাপট করে বেরাচ্ছ, বেরাও, একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করলো? একটা মেয়েকে খেয়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ ছিল না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়লো 2 দিন পিবিআই ডিপার্টমেন্টে, বাড়িতে তল্লাশি চললো উল্টে পাল্টে। এক পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছে 2 ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছো হুমকি দিয়ে লাঠি কেড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনাবোধ তোমার নিজেকে কাঁচা খেলার মনে হয় না হামজা?